आओ जी भाओजी, दिल से दिल मिलाओ जी, आ गया है देखो बॉडीगार्ड। सबसे आन सबसे शान, আমার 200টা ভাই প্রাণ, आ गया है देखो বডিগার্ড। দিশানি বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গিয়ে দেখে সেখানে 200টা বডিগার্ড দাঁড়িয়ে আছে। সবাই কালো জামা, কালো প্যান্ট, কালো সানগ্লাস এবং কালো জুতা পরা। বড়লোক শ্বশুর বাড়িতে এত এত বডিগার্ড দেখে দিশানি একেবারে চমকে ওঠে। শ্বশুরবাড়ির লোকেরা নতুন বৌমাকে পাহারা দেওয়ার জন্যই এত বডিগার্ড রাখে। প্রথম প্রথম এত বডিগার্ড দেখে ভয় পেলেও পরে এই বিষয়টা দিশানির খুব ভালো লাগে, কারণ তার নিজেকে সিনেমার ধনী হিরোইনদের মতো মনে হয়। বৌমা, আমাদের বাড়িতে সংসারে কোনো কিছুরই অভাব নেই, আমরা টাকার উপর শুয়ে ঘুমাই, তাই আমরা চাই তুমিও যাতে আমাদের মতোই থাকো। আমার এক ছেলে আর এক মেয়ে, তুমি যেহেতু আমার ছেলের বউ, তাই আমরা চাই তোমাকে প্রতিনিয়ত নিরাপত্তা দিতে, কারণ তুমি সবসময় সোনা রূপা ডায়মন্ডের গহনা পরে থাকবে, দামি দামি শাড়ি পরবে, দামি মোবাইল ফোন ব্যবহার করবে। তাই তুমি যখনই কোথাও যাবে না কেন এই 200 জন বডিগার্ডকে সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াবে। তোমার যখন যা দরকার হবে ওদেরকে বলবে, ওরা সব কিছুরই ব্যবস্থা করে দেবে। শাশুড়ির কথা শুনে দিশানি খুব খুশি হয়। দিশানি যেখানেই যাই ঘুরে বেড়াই না কেন তার সাথে 200টা বডিগার্ড কালো গাড়ি করে চলে যায় এবং তাকে নিরাপত্তা প্রদান করে। এমনই একদিন, মা, আজকে আমার বান্ধবীর জন্মদিন, তাইও কালকে আমাকে আর আমার কয়েকটা বান্ধবীকে সিনেমা দেখতে নিয়ে যাবে বলেছে। আমি তাই আজকে আমার বান্ধবীদের সাথে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখব। এই বলে দিশানি ঘরে গিয়ে সুন্দর করে তৈরি হয়ে নেয়। সে তার বন্ধুদের রাগানোর জন্য দামি শাড়ি এবং গহনা পরে নেয়। কিছুক্ষণের মধ্যেই সে তার বডিগার্ডদের সাথে নিয়ে সিনেমা হলে পৌঁছায়। সিনেমা হলে লোকেরা বাইরে এত গাড়ি দেখে অবাক হয়ে যায়, কারণ একটা গাড়ি থেকে দিশানি নেমে আসে আর 10টা গাড়ি থেকে তার 200টা বডিগার্ড নেমে আসে। দিশানি সিনেমা হলে প্রবেশ করার পর, কিরে দিশানি, আমি তোকে একা সিনেমা দেখতে আসার জন্য নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু তুই তোর সাথে 200 জন বডিগার্ডকে নিয়ে চলে এসেছিস। আর বলিস না, আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে খুব ভালোবাসে, তাই 24 ঘন্টা আমার নিরাপত্তার জন্য 200 জন বডিগার্ড রেখেছে। আমি যেখানেই যাই না কেন ওরা আমার সাথেই যায়। না না, এটা কখনো সম্ভব নাকি? আমি তোর সিনেমা দেখার টিকিট কেটে দিতে পারি, কারণ তুই আমার বান্ধবী, কিন্তু তোর 200 জন বডিগার্ডের টিকিট আমি কাটতে পারবো না, অত টাকা আমার কাছে নেই। প্রিয়াঙ্কা দিশানির সাথে এভাবে উঁচু গলায় কথা বললে দিশানির বডিগার্ডগুলো খুবই রুষ্ট হয়। বডিগার্ডস, তোমরা সবাই তোমাদের বন্দুক বার করো, কেননা আমাদের ম্যাডামের সঙ্গে এই মহিলা খুব খারাপ ব্যবহার করছে। রত্না ম্যাডাম বলে দিয়েছেন যখনই ওনার বৌমার সাথে খারাপ ব্যবহার করা হবে তখনই গুলি করে তাদের খুলি উড়িয়ে দিতে। ম্যাডামের সাথে এত খারাপ ব্যবহার করা আমরা সহ্য করতে পারবো না। বডিগার্ডের কথা শুনে বাদবাকি বডিগার্ডরা নিজেদের বন্দুক বার করে প্রিয়াঙ্কার দিকে তাক করে। ওরে বাবারে বাবা, দিশানি, আমার ভুল হয়ে গেছে রে। ঠিক আছে, আমি তোর সাথে তোর বডিগার্ডদের সিনেমা দেখার টিকিট কেটে দেব, কিন্তু তুই ওদের বল বন্দুক নিচে নামাতে, কারণ আমার খুব ভয় করছে। আমি তোকে সিনেমা দেখার জন্য ইনভাইট করি, সত্যি খুব ভুল করে ফেলেছি। আমি আর কোনোদিনও তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না। কি হচ্ছে কি বডিগার্ডস, তোমরা বন্দুক নিচে নামাও, ও আমার ছোটবেলার বন্ধু, প্লিজ এখানে তোমরা সিন ক্রিয়েট করো না। দিশানি এরকম করে বললে বডিগার্ডগুলো বন্দুক আবার পকেটে ঢুকিয়ে নেয়, কিন্তু প্রিয়াঙ্কা ভয়ে ভয়ে 200 জন বডিগার্ডের জন্য সিনেমার টিকিট কাটে। তারা একসাথে মিলে সবাই সিনেমা দেখতে বসে পড়ে, কিন্তু পুরো সিনেমা হল বডিগার্ডের কারণেই ভরে যায়, যা দেখে প্রিয়াঙ্কার মনে মনে খুবই রাগ হয়। সিনেমার টিকিট কাটতে গিয়ে আমার হাজার হাজার টাকা খরচা হয়ে গেল, আর ওই দেখো মহারানীকে বডিগার্ডরা মিলে প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছে। আর কোনোদিনও আমি দিশানির সাথে কোথাও ঘুরতে বেরোবো না। ভাবলাম ওর বড়লোক শ্বশুরবাড়িতে বিয়ে হয়েছে, তাই আমি যদি আমার জন্মদিন উপলক্ষে সিনেমা দেখার জন্য ওকে নিমন্ত্রণ করি তাহলে ও আমার জন্য ভালো দামি গিফট নিয়ে আসবে। কিন্তু কোথায়, মাত্র 1000 টাকা গিফট দিয়ে আমাকে দিয়ে 20,000 টাকার সিনেমার টিকিট কাটিয়ে নিল। সিনেমা দেখা হয়ে গেলে দিশানি তার বডিগার্ডের সাথে শ্বশুরবাড়িতে ফিরে যায়, কিন্তু তারপর থেকে প্রিয়াঙ্কার কখনো দিশানির ফোন ধরতে চায় না। সে দিশানির বডিগার্ডের ভয়ে তাকে ব্লকও করে দেয়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন দিশানি বাথরুমে গিয়ে কানে হেডফোন দিয়ে গান শুনতে থাকে।
ম্যাডাম 10 মিনিট হয়ে গেল, আপনি বাথরুমে আছেন। প্রত্যেকদিন আপনি 9 মিনিট বাথরুমে থাকেন, আজকে 1 মিনিট এক্সট্রা হচ্ছে কেন? ম্যাডাম আপনি ঠিক আছেন তো? আপনাকে রত্না ম্যাডাম বারবার করে ডাকছে, কিন্তু আপনি সাড়া দিচ্ছেন না কেন? আমার মনে হয় ম্যাডামের কোনো বিপদ হয়েছে, সেই জন্যই ম্যাডাম সাড়া দিচ্ছে না। ম্যাডাম প্রত্যেকদিন এত বেশি সময় ধরে সকালবেলা বাথরুমে থাকে না, কোনো বাইরের শত্রু এসে ম্যাডামের কোনো ক্ষতি করে দিল না তো? অন্যদিকে তাদের ম্যাডাম বাথরুমে বসে জোরে জোরে গান গাইতে থাকে। आओ जी भाओ जी दिल से दिल मिलाओ जी आ गया है देखो बॉडीगार्ड सबसे आन सबसे शान আমার 200টা ভাই প্রাণ आ गया है देखो बॉडीगार्ड। দিশানি যখন এরকম করে বডিগার্ড নিয়ে গান গায় তখন তার 200 জন বডিগার্ড খুবই ভয় পেয়ে যায়। তারা ভাবে সত্যিই হয়তো তাদের ম্যাডাম কোনো বিপদে পড়েছে। তারা বারে বারে তাদের ম্যাডামকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে তারা একসাথে বাথরুমের দরজা ভাঙতে শুরু করে। ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না, আপনার বডিগার্ডে এক্ষুনি আপনার বাথরুমের দরজা ভেঙে দেবে, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে সবকটা বডিগার্ড মিলে দিশানির বাথরুমের দরজা ভেঙে দেয়। দিশানি ভয়ের চোটে জোরে চিৎকার করে ওঠে। এমন সময় তার বডিগার্ডগুলো খুবই লজ্জায় পড়ে। তারা সঙ্গে সঙ্গে বাথরুমের বাইরে বেরিয়ে যায়। হাউ ডেয়ার ইউ! আমার বাথরুমের দরজা ভাঙার সাহস তোমাদেরকে কে দিয়েছে? আমি কি বাথরুমে শান্তিমতো একটু বসেও থাকতে পারবো না? তোমাদের কতবার বলেছি সবসময় আমার পেছন পেছন এভাবে ঘুরে বেড়াবে না? এবার কি আমার বাথরুমে যাওয়ারও স্বাধীনতা নেই? আমি মায়ের কাছে গিয়ে তোমাদের নামে কমপ্লেন করে দেব আর বলবো যে আমার এতগুলো বডিগার্ড চাই না। বাথরুমে আমি নিজের প্রাইভেসিতে বসে আছি, গান শুনছি, সেখানে তোমরা দরজা ভেঙে ঢুকে পড়লে। ম্যাডাম উই আর রিয়েলি ভেরি সরি, আপনি প্রত্যেকদিন 9 মিনিট বাথরুমে থাকেন, কিন্তু আজকে এক্সট্রা অনেকটা টাইম হয়ে গেছে, আর আপনি তো আমাদেরকে বারবার ডাকছিলেন, তাই আমরা ভেবেছিলাম আপনি হয়তো কোনো বিপদে পড়েছেন, সেই জন্যই আমরা দরজা ভাঙতে বাধ্য হয়েছি। উই আর রিয়েলি ভেরি সরি ম্যাডাম। বডিগার্ডগুলো দিশানির কাছে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু সত্যি এবার জল মাথার উপর দিয়ে গড়িয়ে যায়, কারণ 200টা বডিগার্ড প্রতিটা মুহূর্তেই দিশানির ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে শুরু করে। প্রথম প্রথম সবকিছু ভালো লাগলেও এখন দিশানির কিছুই ভালো লাগে না, কারণ তার স্বাধীনতা একেবারে শেষ হয়ে যায়, কারণ তার 200টা বডিগার্ড সবসময় তার ছায়াসঙ্গী হয়ে থাকে। এমনকি দিশানিকে এখন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউই নিজেদের বাড়িতে নিমন্ত্রণ করে না, কারণ দিশানিকে নিমন্ত্রণ করলে দিশানি সেখানে তার 200টা বডিগার্ডকে নিয়েই যাবে। তাই একদিন দিশানি তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা আমার এতগুলো বডিগার্ড দরকার নেই, কারণ শহরে আপনাদের মতো অনেক বড় লোক আছে, কারণ কারোর বাড়ির ছেলের বউয়ের পেছনে এতগুলো বডিগার্ড ঘুরে বেড়ায় না। আপনি ওদেরকে দয়া করে বাড়ি থেকে বার করে দিন। না না বৌমা, এসব তুমি কি বলছো? তোমার স্বামী, ননদ, শ্বশুর মশাই, আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি, তাই তুমি এত বড় 60 তলা শ্বশুর বাড়িতে একা একা থাকো। তোমাকে প্রতিরক্ষা দেওয়ার জন্যই এতগুলো বডিগার্ড দরকার আছে। আমরা সবাই একটা করে বডিগার্ড নিয়ে ঘুরে বেড়াই, কিন্তু তোমার জন্য 200টা বডিগার্ড ম্যান্ডেটরি। শাশুড়ি মা এই কথা বললে বৌমার কিছু করার থাকে না। সকালবেলা ঘুম থেকে উঠে তাকে বডিগার্ডদের মুখ দেখতে হয়, এমনকি রান্নাঘর থেকে বাথরুম সব জায়গাতেই বডিগার্ড ঘুরে বেড়ায়। দিশানি এবার ভীষণই বিরক্ত হয়ে ওঠে, কিন্তু সে তার বডিগার্ডদের তাড়িয়ে দিতেও পারে না। তাদের বাড়িতে চতুর্দিকে সবসময় গাদা গাদা বডিগার্ড ঘুরে বেড়ায়। এমনই একদিন, উফ, আজকেই রাহুলকে কাজ কামাই করতে হলো। আমার মেয়ে কলেজে পরীক্ষা দিতে যাবে, আমি ওকে কোনোদিনও বডিগার্ড ছাড়া পাঠাই না, এখন ওকে নিয়ে কে যাবে কি জানি। কেন মা, আমি তো আজকে সারাদিনই বাড়িতে আছি, আর আমার কিন্তু 200টা বডিগার্ডের প্রতিরক্ষার কোনো দরকার নেই। আপনি বরঞ্চ আপনার মেয়ের সাথে 200টা বডিগার্ড পাঠিয়ে দিন, তাহলে কোনো অসুবিধা হবে না। দিশানির কথা শুনে রত্নাদেবী রাজি হয়ে যায়। শিলা যখন কলেজে পরীক্ষা দিতে যাবে তখন দিশানির 200টা বডিগার্ডের সঙ্গে বাড়ির মেয়েকে পরীক্ষা দিতে পাঠিয়ে দেওয়া হয়। তাই আজকে সারাদিন দিশানির মনে ভরপুর আনন্দ থাকে, কারণ তার চারপাশে আর কেউ ঘুরে বেড়ায় না। সে তার ইচ্ছা মতো বাড়ি যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারে, যতক্ষণ ইচ্ছা সে ঘুমাতে পারে, বাথরুমেও থাকতে পারে, এমনকি সে লিফটে করে বাড়ির 60 তলা পর্যন্ত ঘুরে আসে। অন্যদিকে সন্ধ্যা হয়ে গেলেও শিলা কলেজ থেকে বাড়িতে ফিরে আসতে চায় না, এমনকি বারবার বডিগার্ডদের সবাইকে ফোন করলেও তারা ফোন ধরে না। বৌমা, আমার খুব চিন্তা হচ্ছে। তোমার কথা শুনে আমি তোমার 200টা বডিগার্ডকে আমার মেয়ের সাথে পাঠিয়ে দিলাম,
কিন্তু এখনো আমার মেয়ে বাড়ি ফিরে আসেনি। ওরা কেউ ফোনও তো ধরছে না। কি হবে বলো তো? হ্যাঁ মা, আমিও তো বারবার রমেশকে ফোন করছি, কিন্তু রমেশ ফোন ধরছে না। ও তো আবার হেড বডিগার্ড, তাই ওর তো আমার ফোনটা ধরা উচিত। এর আগে কোনোদিনও এরকম হয়নি। আমি বারবার আপনাকে বলেছিলাম এত বডিগার্ড রাখার কোনো দরকার নেই। ওরা আমাদের বাড়িতে কোথায় কি আছে সব কিছুই জানে। আমার মনে হয় ওরা শিলাকে কিডন্যাপ করে নিয়েছে। আমার বাড়িতে যে কটা বডিগার্ড রেখে দিয়েছি সবাই এক পরিবারের। ওরা কখনো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেনি, কিন্তু আজকে এরকম করতে পারলো কি করে? আমাদের এখনই পুলিশ কমপ্লেন করতে হবে। এভাবেই রত্নাদেবী এবং তার পরিবার ভীষণই ভয় পেয়ে যায়, কারণ তখনও পর্যন্ত শিলা বাড়িতে ফিরে আসে না। তারা যখন পুলিশের কাছে কমপ্লেন করতে যাবে এমন সময় তারা দেখে যে 200টা বডিগার্ড শিলাকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে। কিন্তু শিলা রমেশের সাথে বিয়ে করে তবেই বাড়িতে আসে। শিলা ও বডিগার্ড রমেশকে এরকম বড়বউয়ের সাজে দেখে বাড়ির সকলেই একেবারে আকাশ থেকে পড়ে। মা, আমাকে ক্ষমা করে দিও। আমি আর রমেশ অনেক দিন ধরে একে অপরকে ভালোবাসি, কিন্তু আমি যদি তোমাকে বলতাম যে আমি বৌদির বডিগার্ডকে পছন্দ করি, তাহলে তুমি কখনো মেনে নিতে না। সেই কারণে আজকে আমি ইচ্ছা করেই পরিকল্পনা করে রাহুলকে আসতে বারণ করে দিয়েছিলাম, কারণ আমরা জানতাম যদি আমার বডিগার্ড কামাই করে তাহলে বৌদি আমার সাথে নিজের বডিগার্ডদের পাঠাবে। এই সুযোগে কলেজে পরীক্ষা দেওয়ার পর আমি আর রমেশ রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করে নিয়েছি। এই সব কিছুতে বৌদির বাদবাকি বডিগার্ডরা আমাদের অনেক হেল্প করেছে। শিলা এমন কথা বললে সবার মাথা একেবারে ঘুরে যায়, কারণ সেই বাড়িতে বৌমার প্রতিরক্ষার কারণেই অতগুলো বডিগার্ড রাখা হয়েছিল। এখন সেই বডিগার্ডরাই তাদের বাড়ির আত্মীয় হয়ে ওঠে, অর্থাৎ সেই বডিগার্ডগুলোর মধ্যে একজন সেই বাড়ির জামাই হয়ে যায়। এমন সময় রত্নাদেবী এবং তার পরিবারের কিছু বলার থাকে না। কি গুটুর গুটুর কেস রে বাবা, আমার বডিগার্ডদের সাথে প্রেম, তারপর আবার বিয়ে। ভালোই হয়েছে আমার শাশুড়ি মা খাল কেটে কুমির ঠুকিয়ে নিয়ে এসেছে। কিন্তু তারপরও দিশানি এবং তার পরিবার বডিগার্ডদের কাছ থেকে ছাড় পায় না, কারণ বডিগার্ডরা এখন তাদের পরিবারের সদস্য হয়ে ওঠে। রাজীব তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। তার বাবা মা দুজনেই চাকরি করত। রাজীব ছোটবেলা থেকেই খুবই দুরন্ত এবং অলস প্রকৃতির ছিল। পড়াশোনা তার দ্বারা সম্ভব হয়ে ওঠেনি। কোনো রকমে টেনে টুনে সে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার করতে পেরেছিল। তারপর থেকে সে সবসময় বেকার ছেলেদের মতো ঘুরে বেড়াতে থাকে। তার বাবা মা অনেক চেষ্টা করেও তাকে শোধরাতে পারেনি। তার বাবা মা যতদিন চাকরি করে টাকা ইনকাম করত ততদিন তার কোনো সমস্যা হয়নি। কিন্তু একটা সময় আসে যখন তার বাবা মা দুজনেই চাকরি থেকে রিটায়ার হয়ে যায়। সংসার চালানোর দায়িত্ব রাজীবের উপর এসে পড়ে। দেখ বাবা রাজীব, আমি আর তোর বাবা দুজনেই রিটায়ার হয়ে গেছি। এবার কিন্তু তোকে কোনো কাজ দেখতে হবে। তুই কাজ না করলে আমাদের সংসার চলবে কি করে? অনেক তো বড় হয়েছিস, এবার একটু বুদ্ধি শুদ্ধি হবে তো তোর, নাকি হবে না? ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি কয়েকদিনের মধ্যেই একটা ভালো কাজ দেখে নেব। দাও এবার আমাকে খেতে দাও তো। তুই তো কদিন আগেও একই কথা বলেছিলি, আবার আজকেও একই কথা বলছিস। তুই আসলে কাজটা কখন দেখতে যাবি সেটা বলতো আগে। এই তো এখনই যাব, খেয়ে তারপর যাব। খুব খিদে পেয়েছে, খেতে দাও খেতে দাও। আগে পেট ভরে খাবার খাই, তারপর কাজ করতে যাব। রাজীবের কথা শুনে তার মা তাকে খেতে দেয়। রাজীব পেট ভরে খাবার খাওয়ার পর, ও মা, তুমি আমাকে এত বেশি খাবার কেন দিলে? কম করে খাবার দিতে পারো না? এত বেশি খাবার দিয়েছো, খাবারগুলো কি আমার পেট অনেক ভরে গেছে। আমি আর এখন নড়তে চড়তেও পারছি না। ধুর, একটু ঘুমাতেই হবে। আরে তুই ঘুমাবি এখন? তুই যে বললি খেয়ে কাজ দেখতে যাবি। হ্যাঁ যাবো তো, আগে একটু ঘুমিয়ে নিই তারপর যাব। ঘুম থেকে উঠে আমি ঠিক যাব, তোমাকে আর বলতে হবে না, বুঝেছো? এই বলে রাজীব শুয়ে পড়ে। তার মা খুব রেগে যায়। এই ওঠ বলছি, ওঠ। এখন কি কেউ ঘুমায় নাকি? সকাল 11টার সময় কি করে ঘুম পায় তোর? কি রে শুনছিস? যা ঘুমিয়ে পড়লো। এই ছেলেটা এত তাড়াতাড়ি কিভাবে ঘুমিয়ে পড়ে আমি তো বুঝে উঠতে পারি না কিছুতেই। সারা দিন ঘুম ছাড়া কোনো কাজ নেই। এই তুই আকাশে উঠতে পারিস? আমিও উঠতে পারি, তোর থেকে ভালো আকাশে উঠতে পারবো। তুই দেখবি, আমি তোকে উড়ে দেখাবো। বল। নাও, ঘুমাতে দেরি নেই, স্বপ্ন দেখতেও দেরি নেই, আর ঘুমের মধ্যে উল্টোপাল্টা বকতেও দেরি নেই। এই ছিল রাজীবের নিত্যদিনের ঘটনা।
তার বাবা মায়ের কোনো কথাই সে শুনতো না। সারাদিন খাওয়া আর ঘুম ছাড়া কোনো কিছুকেই সে গুরুত্ব দিত না। রাজীবের একটা বাজে অভ্যাস ছিল, সে যখনই ঘুমাতো নানান রকমের স্বপ্ন দেখত। আর শুধু তাই নয়, সে ঘুমের মধ্যে উল্টোপাল্টা বিড়বিড় করত। এরকম ভাবে সময় কাটছিল। তার বাবা মা রাজীবকে নিয়ে বিরক্ত হয়ে উঠেছিল। এমনই একদিন রাজীব ঘুমাচ্ছিল, তখন তার মা তাকে দেখে রেগে যায় এবং তার মুখে জল ঢেলে দেয়। রাজীব উঠে বসে পড়ে। মা, তুমি আমার মুখে জল ঢাললে কেন? চাঁদে এমনিতেই জলের অভাব, আর তুমি জলের অপচয় করছো। জল অপচয় করলে চলবে না। আমরা এখন আর পৃথিবীতে নেই, আমরা এখন চাঁদে আছি, চাঁদে। অঙ্কিতা দেবী রাজীবের কথা শুনে অবাক হয়ে যায়। কি সব বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেল? আমরা চাঁদে কখন গেলাম? তুই কি আমার সঙ্গে ইয়ার্কি করছিস নাকি? সব সময় কোনো না কোনো বাহানা। আরে বাবা, তুমি ভুলে গেলে কিভাবে? আমি চাঁদে তোমার আর বাবার জন্য কত ভালো ঘর বানিয়েছি, আর ওই ঘরেই এখন আমরা আছি। আর তুমি বলছো আমি ইয়ার্কি করছি? আমি তোমাদের জন্য চাঁদে ঘর করেছি। তোমরা বুঝতে পারছো আমি কত বড় কাজ করে ফেলেছি তোমাদের জন্য? আহারে, তুমি পৃথিবীতে থেকে 1 টাকা ইনকাম করতে পারছো না? এত বড় ধেড়ে ছেলে হয়ে গেলে, 30 বছর বয়স হতে চললো, তুমি কুড়ে বলে তোমাকে কেউ বিয়ে করতে চাইছে না, আর তুমি চাঁদে ঘর তৈরি করেছো? বাহ, দারুণ দারুণ। পৃথিবীতে নিজের একটা ঘর তৈরি করতে পারলে না, আর তুমি চাঁদে ঘর তৈরি করেছো। ওরে বাবা রে বাবা, এত বড় মহৎ একটা কাজ করলে তোমাকে তো উপহার দিতেই হবে। এই নাও তোমার উপহার। এই বলে অঙ্কিতা দেবী রাজীবের মুখে আরো বেশি করে জল ঢেলে দেয়। আসলে রাজীব ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। ঘুম থেকে ওঠার পর সে তার স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে আসতে পারছিল না, আর সেই জন্যই সে তার মায়ের সঙ্গে আবোল তাবোল কথা বলছিল। আরে মা, এত ভালো স্বপ্ন দেখছিলাম আর তুমি স্বপ্নটা ভেঙে দিলে। ইস, তুমি জানো স্বপ্নটা কত ভালো ছিল? আমার জীবনে দেখা সবচেয়ে ভালো আর সবচেয়ে বড় স্বপ্ন ছিল এটা। তুমি সব নষ্ট করে দিলে। স্বপ্ন দেখার হলে বাস্তবতার স্বপ্ন দেখ। কোথায় স্বপ্ন দেখে কাজকর্ম করব, টাকা ইনকাম করব, বাবা মাকে সুখে রাখবো, ভালো মেয়েকে বিয়ে করব, তা নয়। যত সব উল্টোপাল্টা স্বপ্ন। চাঁদে ঘর তৈরি করেছে। আজকের মধ্যে তুই যদি কোনো কাজ না দেখিস, তাহলে কিন্তু তোর বাবা তোকে বাড়ি থেকে বের করে দেবে, আমি বলে দিলাম। মা, আমি কাজ করব তো, আমি এখনই কাজ খুঁজতে বেরোবো। কিন্তু তার আগে তুমি আমার স্বপ্নটা তো শোনো। শুনে দেখো, দারুণ স্বপ্ন ছিল। না, তোর কোনো আবোল তাবোল স্বপ্ন আমি দেখবো না। সর এখন। তোর বাবার শরীর খারাপ, ওষুধ কেনার টাকাও শেষ হয়ে গেছে, আর তুই অকর্মে ঠেকি এত ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাচ্ছিস। আমাকে এবার মনে হচ্ছে কোনো কাজ দেখতে হবে। মা, তুমি আমার স্বপ্নটা একবার শোনো না। আমার স্বপ্নটা শুনলেই আমি কাজ করতে বেরোবো, প্রমিস। ঠিক আছে, বল দেখি কি এমন স্বপ্ন দেখেছিস তুই? মা, আমি দেখলাম আমি আর আমার বন্ধু রঞ্জন দুজন মিলে। রাজীব এবং রঞ্জন দুই বন্ধু মিলে তাদের গ্রামের মধ্যে ঘোরাফেরা করছিল। অনেক ঘোরাঘুরির পর তারা ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ে। আমাদের গ্রামে দেখার মতো তো কিছুই নেই, সবকিছুই পুরানো হয়ে গেছে। চারিদিকে শুধু গাছ আর গাছ। জানি না আমরা কোনোদিনও শহরে যেতে পারবো কিনা। আমার শহরে যাওয়ার খুব ইচ্ছা। তোর শহরে যাওয়ার ইচ্ছা? আমার তো চাঁদে যাওয়ার ইচ্ছা। শুধু চাঁদে যাওয়ার ইচ্ছা নয়, আমি চাঁদে একটা নিজের জন্য, আমার আর বাবা মায়ের জন্য সুন্দর একটা ঘরও বানাবো, আর চাঁদেই থেকে যাব। রাজীবের কথা শুনে রঞ্জন জোরে জোরে হেসে ওঠে। তোর কি মনে হয় চাঁদে যাওয়া খুব সহজ ব্যাপার? চাঁদে যাওয়ার জন্য কত কোটি কোটি টাকার প্রয়োজন জানিস? তোর কোনো ধারণা আছে? তুই তো এত বড় একটা ধেড়ে ছেলে হয়ে গেলি, এখনো বাপ মায়ের ঘাড়ে বসে বসে খাচ্ছিস। একটা টাকাও ইনকাম করার মুরত হলো না তোর, আর তুই চাঁদে গিয়ে ঘর করবি? তোর কথা শুনলে না মরা মানুষও জীবিত হয়ে যাবে। তোর দ্বারা ওটা কোনোদিনও সম্ভব নয়, বুঝেছিস? ঠিক আছে, তোর যত হাসার ইচ্ছা তুই হাস, কিন্তু যখন আমার স্বপ্ন পূরণ হবে তখন তুই বুঝবি আমি তোর সঙ্গে ইয়ার্কি করছিলাম নাকি সত্যি বলছিলাম। আচ্ছা ঠিক আছে, এটা বল তুই চাঁদে কিসে করে যাবি? উপর বলে কি তোকে চাঁদে পাঠানোর জন্য দুধ পাঠাবে নাকি? চুপ কর, তুই আমাকে নিয়ে ইয়ার্কি করছিস তো? ঠিক আছে, আমি তোকে চাঁদে ঘর বানিয়ে দেখিয়ে দেবো। এখন আমি আসছি। আরে চলে যাচ্ছিস কেন? কিন্তু এটা তো বলে যা, তুই পৃথিবীর ঘরে যাচ্ছিস নাকি চাঁদে যেই ঘর বানাবি বললি সেই ঘরে যাচ্ছিস? রাজীব তার বন্ধুর উপর রেগে গিয়ে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। রাজীব বাড়িতে এসে কিভাবে চাঁদে যাওয়া যাবে সেই নিয়েই ভাবনা চিন্তা করতে থাকে। চাঁদে তো আমি গিয়েই ছাড়বো। পৃথিবীর মানুষজন আমাকে নিয়ে মজা করছে, ভেবেছে আমি কুড়ে বলে আমি কিছুই করতে পারবো না। কিন্তু আমি আমার স্বপ্ন পূরণ করে দেখিয়ে দেব। আমার চাঁদে ঘর হয়ে যাওয়ার পর সবাই আমার নাম করবে, সবার মুখ বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি চাঁদে যাব কিভাবে? হ্যাঁ,
আমাকে আগে রকেট তৈরি করতে হবে। রাজীব রকেট তৈরি করার জন্য চিন্তা ভাবনা করতে থাকে। সে তাদের বাড়ির পুরানো অপ্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে রকেট তৈরি করা শুরু করে দেয়। অনেক প্রচেষ্টার পর সে রকেট তৈরি করতে সক্ষম হয়। এই তো আমার রকেট তৈরি হয়ে গেছে। জানতাম আমি আমার কষ্টের ফল নিশ্চয়ই পাবো। যতই হোক আমি পরিশ্রম করেছি, উপরওয়ালা আমাকে তার পরিণাম দিয়েছেন। এবার আমি রকেটে করে চাঁদে যাব, আর চাঁদে গিয়ে একটা সুন্দর ঘর বানাবো। তারপর পৃথিবীতে এসে আমার বাবা মাকে নিয়ে চাঁদে চলে যাব, আর আমি বাবা মাকে নিয়ে ওখানেই আনন্দে জীবন কাটাবো। খুব মজা হবে। এই বলে রাজীব তার তৈরি করা রকেটে গিয়ে উঠে বসে এবং সে রকেট চালাতে শুরু করে। দুদিন ধরে রকেট চালানোর পর সে চাঁদে পৌঁছে যায়। রাজীব নিজে থেকে অক্সিজেন সিলিন্ডার তৈরি করেছিল। সে তার মুখে অক্সিজেন মাস্ক পরেছিল। চাঁদে এসে সে খুবই খুশি হয়। সে চাঁদের সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকে। ওয়াও, চাঁদ এত সুন্দর হবে আমি তো কোনোদিনও কল্পনাও করিনি। হ্যাঁ, এই জায়গাটাই আমি একটা বাড়ি তৈরি করব। এই চাঁদের পাথর দিয়ে আমাকে বাড়ি তৈরি করতে হবে। রাজীব তার ঘর তৈরি করার কাজে লেগে পড়ে। সে অনেক পরিশ্রম করার পর চাঁদে একটা সুন্দর ঘর তৈরি করে ফেলে। সে খুবই খুশি হয়ে রকেট নিয়ে বাড়ি ফিরে আসে এবং বাড়িতে এসে তার মাকে বলে। মা জানো, রাজীবের অর্ধেক স্বপ্ন শোনার পরই তার মা তার মাথায় একটা চাটি মেরে বলে, ধ্যাৎ পাগল, এরকম আবার হয় নাকি? তুই চাঁদে যাওয়ার জন্য নিজে নিজে রকেট তৈরি করে ফেললি? রকেট বানানো তো সহজ না। রকেট তো সায়েন্টিস্টরা তৈরি করে। তোর মতো কুড়ে ছেলেরা রকেট তৈরি করেছে। তুই কি নাসার বড় এজেন্ট হয়ে গেলি? আর অক্সিজেন সিলিন্ডার, তুই কি আমাদের বাড়ির সিলিন্ডারওয়ালার কাছ থেকে অক্সিজেন সিলিন্ডারটা ভর্তি করে নিয়ে গিয়েছিলি? আরে না, আমি সত্যি বলছি, সব নিজের হাতে তৈরি করেছিলাম। আরে মা, তুমি আমাকে মাঝখানে বাধা দিলে কেন? আগে আমার স্বপ্নটা তো শোনো, তারপর না হয় বলবে। ঠিক আছে, বল তারপর কি হয়েছিল। রাজীব চাঁদ থেকে বাড়ি ফিরে এসে তার মাকে বলে, মা জানো, আমি চাঁদে ঘর বানিয়েছি তোমাদের জন্য। আমরা আর পৃথিবীতে থাকবো না, আমরা চাঁদে চলে যাব। কি, তুই চাঁদে ঘর বানিয়েছিস? তুই আবার কবে চাঁদে গেলি? আর তুই চাঁদে গেলিটা কিভাবে সেটা আগে বলতো। এই তো মা, আমি কিছুদিন আগেই চাঁদে গিয়েছিলাম, আর আমি চাঁদে যাওয়ার জন্য নিজের হাতে রকেট তৈরি করেছি। আমি চাঁদে তোমাদের জন্য ঘরও বানিয়েছি, অনেক সুন্দর ঘর। এবার চলো তবে, এখানে বকবক করে সময় নষ্ট করো না। রাজীব তার বাবা মাকে নিয়ে তার তৈরি করা রকেটে বসে চাঁদে নিয়ে চলে যায়। রাজীবের বাবা মা চাঁদে এসে অবাক হয়ে যায়। আরে, আমরা তো সত্যি সত্যি চাঁদে এসে গেছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না রে বাবা। চাঁদ এত সুন্দর আর এত বড়। আমার তো মনে হচ্ছে তুই কোনো জাদু করেছিস, না হলে চাঁদে আবার কেউ আসতে পারে নাকি? দেখেছো তো অঙ্কিতা, আমার ছেলে আজকে কত বড় কাজ করে দেখিয়েছে। আমার তো ওকে নিয়ে গর্ব হচ্ছে। হ্যাঁ বাবা, আমাদের সঙ্গে চমৎকার হয়েছে। এবার চলো, আমি তোমাদের দুজনকে চাঁদে ঘুরিয়ে দেখাবো। রাজীব তার বাবা মায়ের সঙ্গে পুরো চাঁদ ঘুরে ঘুরে দেখে এবং তারা ক্লান্ত হয়ে রাজীবের তৈরি করা ঘরে গিয়ে বসে পড়ে। আমরা তিনজনে কত ভালোভাবে আরাম করছিলাম। ওই ঘরে আলাদা একটা শান্তি ছিল। তারপর তো তুমি আমার স্বপ্নটাই ভেঙে দিলে। তারপর কি হলো আমি দেখতেই পারলাম না। ধুর। রাজীব, কতদিন এরকম স্বপ্ন দেখে কাটাবি বাবা? এবার তো তুই কিছু করে দেখা। তুই ঘুমের মধ্যে এত বড় বড় স্বপ্ন দেখছিস, বাস্তবে তুই নিজের স্বপ্ন কবে পূরণ করবি? তুই একবারও আমাদের কথা ভেবেছিস? তুই ছাড়া আমাদের আর কে আছে বলতো? এইসব ফালতু ফালতু অবাস্তব স্বপ্ন দেখা বন্ধ কর আর জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে দাঁড়া। নিজেকে প্রশ্ন কর, তুই এতদিনে কি করেছিস? আর সময় নষ্ট করিস না বাবা, তোকে নিয়ে আমাদের অনেক আশা। এবার একটা ভালো কাজ কর। রাজীব তার মায়ের কথা শুনে তার ভুল বুঝতে পারে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আমি এবার বাস্তবে তোমাদের স্বপ্ন পূরণ করব। আমি এখনই একটা ভালো কাজ দেখতে বেরোচ্ছি। তুমি দেখবে আমি অনেক পরিশ্রম করব। আমি আর তোমাদের কোনো অসুবিধা হতে দেব না। আর আমি হয়তো তোমাদের জন্য চাঁদে সত্যিকারের ঘর তৈরি করতে পারবো না, কিন্তু তোমরা দেখবে একদিন পরিশ্রম করে পৃথিবীতে নিজের টাকায় একটা খুব সুন্দর ঘর বানাবো তোমাদের জন্য। রাজীবের মুখে এমন কথা শুনে তার মা খুবই খুশি হয়। সেদিন রাজীব চাঁদে যাওয়ার অবাস্তব বেকার একটা স্বপ্ন দেখেছিল ঠিকই, সেই স্বপ্নটা দেখে তার জীবনে অনেক পরিবর্তন ঘটে। সে সেদিনই একটা ভালো কাজের সন্ধান করে। সে মন দিয়ে কাজ করতে থাকে। তার বাবা মা খুবই খুশি হয়। রাজীব তার প্রথম স্যালারি নিয়ে তার মায়ের হাতে দেয়। তার মা খুবই খুশি হয়। রাজীব এখন ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখে না। সে এখন জেগে জেগেই নানান রকম স্বপ্ন দেখে কিভাবে তার বাবা মাকে সুখে রাখা যায়।